পার্টস যার অর্থ অংশসমূহ, অফ এর, স্পিচ বক্তব্য অর্থাৎ বক্তব্যের অংশসমূহকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাম্বার 1 নাউন যার অর্থ বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন বিস্ময়সূচক অব্যয়। নাম্বার 1 নাউন যার অর্থ বিশেষ্য, আর বিশেষ্যর অর্থ হলো নাম, অর্থাৎ যে কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য বা নাউন বলবো। এখানে কোনো ব্যক্তি, বস্তু, স্থান যে কোনো জিনিসের নাম হতে পারে। যেমন রহিম, করিম ব্যক্তির নাম, পেন্সিল, পেন বস্তুর নাম, ম্যাঙ্গো, ব্যানানা এগুলো ফলমূলের নাম। এরকম ভাবে পৃথিবীর যে কোনো কিছুর যেটা আমরা নাম ধরে বললে চিনি, না বললে চিনি না, সেই শব্দগুলোকেই আমরা নাউন বা বিশেষ্য বলবো। নাম্বার 2 প্রোনাউন যার অর্থ সর্বনাম। এই সর্বনাম হলো নাউনের পরিবর্তে যেসব শব্দগুলো বসে তাকে আমরা সর্বনাম বা প্রোনাউন বলি। যেমন এখানে আমি রহিমের কথা বলেছিলাম, ব্যক্তির নাম। ওই রহিমের পরিবর্তে যখন আমি বলবো সে, এই সে এর ইংরেজি হলো হি। এই হিকে আমরা প্রোনাউন বলবো, কারণ এটা রহিমের পরিবর্তে বসছে, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসবে তাকে আমরা প্রোনাউন বলবো। ব্যক্তির প্রোনাউন হিসেবে হি এবং শি বসে। ব্যক্তি যদি ছেলে হয় তার পরিবর্তে হি, আর যদি মেয়ে হয় তার পরিবর্তে শি বসে। আর নাউনটি যদি বস্তু হয় এর পরিবর্তে প্রোনাউন হিসেবে বসে ইট। আর ব্যক্তি এবং বস্তুর মধ্যে কোনোটা যদি প্লুরাল বা বহুবচন হয় তাহলে আমরা তার পরিবর্তে প্রোনাউন হিসেবে দে ব্যবহার করি। নাম্বার 3 অ্যাডজেক্টিভ যার অর্থ বিশেষণ। আর এই অ্যাডজেক্টিভ বা বিশেষণ হলো নাউন এর গুণাগুণ গাবে, অর্থাৎ নাউন সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দিবে তাকে আমরা অ্যাডজেক্টিভ বা বিশেষণ বলবো। অর্থাৎ নাউনটি ভালো মন্দ বা সংখ্যায় বা পরিমাণে কতটুকু আছে, কেমন আছে, কিভাবে আছে, এই সব কিছুই অ্যাডজেক্টিভ বা বিশেষণের মধ্যে বর্ণনা করা হয়। অর্থাৎ নাউন বা প্রোনাউন সম্পর্কে যে গুণগান গাওয়া হবে সব কিছুই হবে অ্যাডজেক্টিভ। যেমন গুড, ব্যাড, ফার্স্ট, সেকেন্ড ইত্যাদি। ভালো মন্দ, প্রথম, দ্বিতীয় এই সব কিছুই হলো নাউনের অবস্থাকে বোঝাবে। এই জন্য আমরা এগুলোকে অ্যাডজেক্টিভ বলবো। নাম্বার 4 ভার্ব যার অর্থ ক্রিয়া। এই ভার্ব হলো একটি বাক্যের প্রাণ। এই ভার্ব ছাড়া কোনো বাক্য গঠন হতে পারে না। পৃথিবীতে যত প্রকার কাজকর্ম রয়েছে সবকিছুই ভার্বের অন্তর্গত, আর সকল কাজকর্মই হলো ভার্ব বা ক্রিয়া। যেমন কাম, গো, মিট, রিড। আসা, যাওয়া, সাক্ষাৎ করা, বই পড়া, ঘুমানো ইত্যাদি সবই হলো কাজ। এগুলো হলো ভার্ব বা ক্রিয়া। নাম্বার 5 অ্যাডভার্ব যার অর্থ ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণ হলো ভার্বের সাথে সম্পর্কিত। যে ভার্বের গুণাগুণ গাবে তাকে আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্বের মধ্যে কিন্তু লেখা রয়েছে অ্যাড ভার্ব, অর্থাৎ ভার্বের মধ্যে কিছু মশলা যুক্ত করবে, অ্যাড করবে, এটাকে আমরা বলবো অ্যাডভার্ব। অর্থাৎ ক্রিয়া বা ভার্ব সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দিব তাকে আমরা অ্যাডভার্ব বলবো। নাম্বার 6 প্রিপোজিশন যার অর্থ পদান্বয়ী অব্যয়। এই পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য শব্দের সাথে এই নাউন বা প্রোনাউনের একটা সম্পর্ক স্থাপন করে দেয়। এই সম্পর্ক স্থাপনকে আমরা প্রিপোজিশন বলি। যেমন আই গো টু ঢাকা। এখানে ঢাকা একটি স্থানের নাম। এই স্থানের নামটি পূর্বের যে শব্দ রয়েছে নাউন বা প্রোনাউন আই গো, এখানে আই গো আমি যাই, আমি হলাম প্রোনাউন। এখানে এই প্রোনাউনের সাথে ঢাকা নাউনের একটা যে সম্পর্ক স্থাপন করে দিয়েছে, এই সম্পর্ক স্থাপনকে বলা হয় পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন। নাম্বার 7 কনজাংশন যার অর্থ সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয় বা কনজাংশন ঘটকের মতো কাজ করে, অর্থাৎ দুটি ওয়ার্ড বা সেন্টেন্সকে যে শব্দ দ্বারা যুক্ত করা হয় তাকেই কনজাংশন বলে। যেমন রূপা অ্যান্ড রুনা আর ফ্রেন্ডস। এখানে রূপা এবং রুনা দুটি আলাদা আলাদা শব্দ। এই আলাদা আলাদা শব্দকে ঘটকের মতো কাজ করে দিল অ্যান্ড, যুক্ত করে দিল যে তারা বন্ধু। এই যে এখানে যে দুটি শব্দকে যুক্ত করে দিল অ্যান্ড, এই অ্যান্ডকে আমরা বলবো কনজাংশন। সর্বশেষ নাম্বার 8 ইন্টারজেকশন যার অর্থ বিস্ময়সূচক অব্যয়। এই বিস্ময়সূচক অব্যয় বা আশ্চর্যবোধক শব্দকে আমরা ইন্টারজেকশন বলবো। এই ইন্টারজেকশন শব্দের মধ্যে হুররা, এলাস, ব্রেভ, ইটিসি এগুলো ব্যবহার হয়। যেমন হুররা দ্বারা আনন্দ, এলাস দ্বারা দুঃখ, ব্রেভ দ্বারা সাহসী, ওয়াও দ্বারা সারপ্রাইজ বোঝায়। এরকম ভাবে যখন কোনো শব্দ দ্বারা আশ্চর্যবোধক কোনো কিছু বোঝাবে তখন আমরা তাকে ইন্টারজেকশন বলবো। এখানে একটা জিনিস ভালো করে মনে রাখো, আমি কিন্তু এখানে বারবার শব্দের কথা উল্লেখ করতেছি। ইন্টারজেকশন হলো শব্দ, যেমন হুররা একটি শব্দ, এলাস একটি শব্দ, ব্রেভ একটি শব্দ। এরকম যখন একটি শব্দ থাকবে তখন আমরা তাকে ইন্টারজেকশন বলবো। অনেকেই ইন্টারজেকশন আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পার্থক্য করতে পারে না, গুলিয়ে ফেলে। ইন্টারজেকশন হলো একটি শব্দ আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হলো
অনেকগুলো শব্দ সামনে একটা সেন্টেন্স বা বাক্য, সেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সহ আরো কিছু থাকতে পারে। ওই সেন্টেন্সকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো, আর এটা হলো শব্দ যাকে আমরা ইন্টারজেকশন বলবো। নাউন, যার অর্থ নাম বা বিশেষ্য। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে নাউন বা বিশেষ্য বলে। নাউন প্রধানত দুই প্রকার। নাম্বার 1 কনক্রিট নাউন, যার অর্থ বস্তুবাচক নাম বা বিশেষ্য। নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন, যার অর্থ গুণবাচক নাম বা বিশেষ্য। আর কনক্রিট নাউন হলো যে নাউনের আকৃতি আছে, ধরা যায়, ছোঁয়া যায়, স্বাদ নেওয়া যায়, তাকে কনক্রিট নাউন বলে। যেমন টেবিল, চেয়ার, মোবাইল ফোন, ট্রি, কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি। এই সব কিছুই ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনের আকৃতি নেই, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, চোখে দেখা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এই অ্যাবস্ট্রাক্ট নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু ফিল নেওয়া যায়। যেমন লাভ, অ্যাঙ্গার, জয়, স্যাডনেস, কাইন্ডনেস, পিস, অনেস্টি, ট্রুথ। এখানে যতগুলো শব্দ বললাম সবগুলাই ফিল করা যায়, অনুভব করা যায়, কিন্তু কোনোটাই ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, আবার চোখেও দেখা যায় না। এরকম নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এখন আমরা কংক্রিট নাউন সম্পর্কে একটু জানি। কংক্রিট নাউন হলো 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। নাম্বার 1 প্রপার নাউন, যার অর্থ নামবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন কাফি একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, ঢাকা একটি নির্দিষ্ট স্থানের নাম, ইউটিউব একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম বা জিনিসের নাম, লুডুস একটি নির্দিষ্ট খাদ্যের নাম। ঠিক এরকম ভাবে যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে তখন আমরা তাকে প্রপার নাউন বলবো। বস্তুত পক্ষে প্রপার নাউন ওই ব্যক্তি, বস্তু বা স্থানের নাম যে নামটা শোনার পর আমাদের আর কোনো কোশ্চিন থাকে না, মনের যত সন্দেহ থাকে সব সন্দেহ দূর হয়ে যায়। যেমন আমরা যদি বলি তুমি কালকে কোথায় গিয়েছিলে, ঢাকা না চট্টগ্রাম, প্রপারলি বলো, নির্দিষ্ট করে বলবে কোথায় গিয়েছিলে। সে বলবে ঢাকা গিয়েছিলাম, তার মানে আমরা নির্দিষ্টভাবে জানতে পারলাম সে ঢাকা গিয়েছিল, আর কোনো কনফিউশন নেই। এটাও আমরা যদি বলি যে তুমি কার সাথে দেখা করেছো, রহিম না করিমের সাথে, সে যদি বলে আমি রহিমের সাথে দেখা করেছি, আমরা নির্দিষ্ট করে বললো যে দুইজন ব্যক্তির মধ্যে সে রহিমের সাথে দেখা করেছে। এই জায়গায় যে নির্দিষ্ট করে বললো, এখানে আমাদের আর কোনো প্রশ্নের অবকাশ নেই যে হ্যাঁ সে ঢাকা না চট্টগ্রাম গিয়েছিল, মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। ঠিক এরকম ভাবে যখন কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম আমরা শুনবো, শোনার পর আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, মনে কোনো প্রশ্ন থাকবে না, তখন আমরা তাকে প্রপার নাউন বলবো। নাম্বার 2 কমন নাউন, যার অর্থ জাতিবাচক নাম বা বিশেষ্য। যে নাউন দ্বারা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন বয়, এখানে বয় দ্বারা বালক বা ছেলেদেরকে বোঝানো হচ্ছে। এখানে ছেলে বলতে নির্দিষ্ট কোনো ছেলে নয়। যেমন আমরা প্রপার নাউনে দেখেছি যে হ্যাঁ এখানে রহিম না করিম, একটা নির্দিষ্ট করে ব্যক্তির কথা বলেছি, কোনো মনের সন্দেহের অবকাশ ছিল না। এখানে একটি বালকের কথা বললাম, এই বালকটা যে কেউ হতে পারে, এখানে রহিম হতে পারে, করিম হতে পারে, বা অন্য কোনো বালক হতে পারে, নির্দিষ্ট করে বলা হবে না। কিন্তু ওই বালকের মধ্যে যতগুলো বালক রয়েছে পৃথিবীর সকল বালককে বোঝানো হবে সাধারণ অর্থে। তেমনি ভাবে গার্ল, সকল মেয়েদেরকে বোঝানো হবে সাধারণ অর্থে, কোনো নির্দিষ্ট মেয়ে নয়। ফ্লাওয়ার, সকল ফুলকে বোঝানো হয়, কোনো নির্দিষ্ট অর্থে একটি ফুলকে নয়। কাউ, পৃথিবীর সকল গরুকে বোঝানো হচ্ছে, একটি নির্দিষ্ট করে নয়। বুক, পৃথিবীর সকল বইকে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে একটি বুককে নয়। ঠিক এরকম ভাবে যখন কোনো নির্দিষ্ট করে ব্যক্তি, বস্তু বা প্রাণীর নামকে না বুঝিয়ে সাধারণ অর্থে যখন কোনো এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝাবে তখন তাকে আমরা কমন নাউন বলবো। নাম্বার 3 কালেকটিভ নাউন, যার অর্থ সমষ্টিবাচক বিশেষ্য বা নাম। যে নাউন দ্বারা সমজাতীয় বা এক জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে পৃথক না বুঝিয়ে সমষ্টিগতভাবে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, আর্মি, ফ্যামিলি, ক্লাস ইত্যাদি। কালেকটিভ নাউনের উদাহরণের ক্ষেত্রে মনে রাখবে অনেকগুলো ব্যক্তি থাকবে, সেই ব্যক্তিগুলোকে আমরা একসাথে বোঝানোর জন্য একটি নাম দিব, সেই নামকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন টিম, টিমের মধ্যে অনেকগুলো ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিগুলোকে একসাথে সমষ্টিবাচক বোঝানোর জন্য আমরা এখানে টিম নাম দিয়েছি। তেমনি ভাবে আর্মি, ক্লাস, ফ্যামিলি এগুলোর মধ্যে অনেক ব্যক্তি রয়েছে, এই ব্যক্তিগুলোকে একসাথে বোঝানোর জন্য আমরা এই আর্মি, টিম, ক্লাস এগুলো নাম দিয়েছি। এই যে সমষ্টিগতভাবে অনেকগুলো ব্যক্তিকে আমরা নাম দিলাম, এটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন, যার অর্থ বস্তুবাচক বিশেষ্য। যে নাউন দ্বারা কোনো বস্তু বা উপাদানের উপকরণকে বোঝায় তাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। যেমন মিল্ক, সুগার, ওয়াটার, গোল্ড, সিলভার ইত্যাদি। এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করো, যে নাউনগুলো আমরা গণনা না করে পরিমাপ করি তাদেরকে শুধু আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। যেমন মিল্ক, সুগার, ওয়াটার এগুলো কিন্তু আমরা একটি দুটি করে গণনা করতে পারবো না, আমরা পরিমাপ করব যে হ্যাঁ 1 লিটার মিল্ক অথবা 1 কেজি সুগার, 1 লিটার পানি। গোল্ড এবং সিলভারও কিন্তু গণনা করা হয় না, পরিমাপ করা হয়।
ঠিক এরকমভাবে আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো ব্যবহার করি কিন্তু সেগুলো গণনা না করে পরিমাপ করা হয় তাদেরকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলবো। এখন কথা হলো নাউন মোট কত প্রকার। আমরা তো দেখলাম নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কনক্রিট নাউন আবার 4 প্রকার। এই ছিল আমাদের 4টি প্রকার। এখন আমরা জানবো নাউন মোট 5 প্রকার। নাউন মোট 5 প্রকার হলো এই কনক্রিট নাউনের 4 প্রকার আর নাম্বার 5 হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টিকে নাউনের সর্বমোট প্রকার হিসেবে ধরা হয়। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে উপরে 4টি প্রকার রয়েছে এগুলো হলো কনক্রিট নাউনের প্রকার। যখন আমরা নাউনের মোট প্রকার বলবো তখন কিন্তু কনক্রিট নাউন আসবে না, কনক্রিট নাউনের যে 4টি প্রকার রয়েছে সেই 4টি প্রকার আসবে আর সর্বশেষ অ্যাবস্ট্রাক্ট নাউন আসবে। এই 5টি হলো মোট নাউন, অর্থাৎ নাউন মোট 5 প্রকার। কিন্তু যদি প্রধানত বলে যে প্রধানত নাউন কয় প্রকার, তখন আমরা শুরুতে যে পড়লাম নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। মোট নাউন কয় প্রকার? 5 প্রকার, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়াও গণনার ভিত্তিতে নাউনকে আবার 2 ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। নাম্বার 1 কাউন্টেবল নাউন, যার অর্থ গণনাবাচক বিশেষ্য বা নাম। যে নাউনগুলো গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, বুক, চেয়ার, এগুলোকে আমরা 1টি 2টি 3টি করে গণনা করতে পারি, তাই এগুলোকে কাউন্টেবল নাউন বলবো। আর কাউন্টেবল নাউনের সংজ্ঞা শুনে তোমরা বুঝতে পারতেছো আনকাউন্টেবল নাউনের অর্থ কি হবে। অগণনাবাচক বিশেষ্য, যে নাউনগুলো গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন ওয়াটার, মিল্ক, অনেস্টি, কাইন্ডনেস, এগুলোকে আমরা 1টি 2টি করে গণনা করতে পারি না। এরকম যতগুলো নাউন রয়েছে সবগুলো নাউনকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। সর্বশেষ জেনে রাখো নাউন মোট 5 প্রকার, তার মধ্যে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন হলো কাউন্টেবল নাউন। অর্থাৎ এই প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন 1টি 2টি করে গণনা করা যায়। আর ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে গণনা করা যায় না, এই জন্য এই দুটি হলো আনকাউন্টেবল নাউন। অর্থাৎ নাউন প্রধানত 2 প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর নাউন সর্বমোট 5 প্রকার, আর প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5 প্রকারের মধ্যে উপরের 3 প্রকার প্রপার, কমন, কালেকটিভ হলো কাউন্টেবল নাউন, এগুলোকে 1টি 2টি করে গণনা করা যায়। আর নিচের 2টি ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট হলো আনকাউন্টেবল নাউন, যাদেরকে 1টি 2টি করে গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। প্রোনাউন, যার অর্থ সর্বনাম। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন কাফি ইজ এ টিচার, হি টিচেস আস। এই বাক্যটি ভালো করে খেয়াল করো, এখানে 2টি বাক্য রয়েছে, কাফি ইজ এ টিচার, হি টিচেস আস। এই প্রথম বাক্যের মধ্যে কাফি একটি নাম, এই দ্বিতীয় বাক্যের মধ্যে কাফির পরিবর্তে লেখা হয়েছে হি। এই যে কাফির পরিবর্তে যে শব্দটি ব্যবহার করা হলো এই শব্দটিকে বলা হয় প্রোনাউন। আর এরকম প্রোনাউন রয়েছে 8 প্রকার। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, যার অর্থ ব্যক্তিবাচক সর্বনাম। নাম্বার 2 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যার অর্থ নির্দেশবাচক সর্বনাম। নাম্বার 3 ইন্টারোগেটিভ প্রোনাউন, যার অর্থ প্রশ্নবাচক সর্বনাম। এই ইন্টারোগেটিভ প্রোনাউন দ্বারা শুধু প্রশ্ন করা হয়। নাম্বার 4 রিলেটিভ প্রোনাউন, যার অর্থ সম্বন্ধবাচক সর্বনাম। এই সম্বন্ধবাচক সর্বনামগুলো 2টি সেন্টেন্স অথবা 2টি শব্দের মাঝে বসে সম্পর্ক স্থাপন করে দেয়। এই ইন্টারোগেটিভ প্রোনাউন ও রিলেটিভ প্রোনাউন একই দেখতে মনে হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে, এগুলো আমরা একটু পরেই জানবো। নাম্বার 5 ইনডেফিনিট প্রোনাউন, যার অর্থ অনির্দিষ্টবাচক সর্বনাম, ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বোঝায়। নাম্বার 6 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যার অর্থ পৃথকীকরণ সর্বনাম। এই প্রোনাউনগুলো দ্বারা কোনো ব্যক্তি বস্তুকে পৃথকভাবে বোঝায়। নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন, যার অর্থ আত্মঘটিত সর্বনাম। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর শেষে সর্বদাই সেলফ যুক্ত থাকে। সর্বশেষ নাম্বার 8 রেসিপ্রোকাল প্রোনাউন, যার অর্থ পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। যেমন ইচ আদার, ওয়ান অ্যানাদার ইত্যাদি। এই প্রোনাউনগুলো দ্বারা পরস্পরের মধ্যে যে কি সম্পর্কটা রয়েছে এই পরস্পর সম্পর্ক বোঝানোর জন্য রেসিপ্রোকাল প্রোনাউনগুলো ব্যবহার হয়। এই হলো প্রোনাউনের 8টি প্রকার। এখন আমরা এই প্রোনাউনের 8টি প্রকারগুলোকে ডিটেইলসে আলোচনা করব। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন রনি একজন ছেলে মানুষ, এর পরিবর্তে আমরা ব্যবহার করব হি। রুনা একজন মেয়ে মানুষ, এর পরিবর্তে আমরা ব্যবহার করব শি। তেমনিভাবে উই, দে, ইট, হিম, হার, আওয়ার, আস, মাই, মি, মাইন, এই সবগুলো হলো পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন রয়েছে। ফার্স্ট পারসন আই, উই, সেকেন্ড পারসন ইউ, আর থার্ড পারসন উপরের 3টি প্রোনাউন ছাড়া যতগুলো প্রোনাউন রয়েছে সবগুলো প্রোনাউনই হলো থার্ড পারসন, যেমন হি, শি, ইট, দে ইত্যাদি। আর এই পার্সোনাল প্রোনাউনগুলোকে বাক্যের ব্যবহারের হিসেব অনুযায়ী আমরা সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, ডাবল পসেসিভে ভাগ করেছি। যেমন সাবজেক্ট যদি আই হয় এর অবজেক্টিভ ফর্ম হবে মি, পসেসিভ ফর্ম মাই, আর ডাবল পসেসিভে মাইন। উই, আস, আওয়ার, আওয়ার্স।
ইউ, ইউ, ইওর, ইওর্স। এরকম ভাবে প্রত্যেকটি প্রোনাউনের সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, ডাবল পসেসিভের ফর্ম রয়েছে, এগুলো তোমরা দেখে রাখো। নাম্বার 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে ওই ব্যক্তি বা বস্তুকেই নির্দেশ করে সেই প্রোনাউনকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দেশ, দ্যাট, দোস। এখানে খেয়াল করো, এই দিস আর দ্যাট হলো সিঙ্গুলার, আর দেশ আর দোস হলো প্লুরাল। এরকমভাবে ওয়ান, ওয়ান্স, নান, সেম, সাস, সো এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়। নাম্বার 3, ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হোয়াট, হু, হোম, হুইচ ইত্যাদি। নাম্বার 4, রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা পূর্বে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে সেই নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে দুটি সেন্টেন্স বা বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হোয়াট, হোম, হুইচ, দ্যাট, বাট ইত্যাদি। এখন কথা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন ও রিলেটিভ প্রোনাউনের মধ্যে একই এক্সাম্পল আমি তুলে ধরলাম, এই দুটির মধ্যে পার্থক্য কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হলো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ব্যবহার করা হবে এই শব্দগুলো, আর রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এই শব্দগুলো দ্বারা দুটি সেন্টেন্স বা নাউন প্রোনাউনের মাঝে সম্পর্ক স্থাপনের জন্য ব্যবহার করা হবে। এখানে শুধু একটি কি পয়েন্ট মনে রাখো, যখন এই ডাব্লিউএস ফ্যামিলির ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন সর্বদাই এগুলো বাক্যের শুরুতে বসবে, আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন এগুলো বাক্যের মাঝে বসবে। যেমন হোয়াট ইজ ইওর নেম, এখানে ডাব্লিউএস ফ্যামিলির হোয়াট শব্দটি বাক্যের শুরুতে বসেছে, অর্থাৎ এটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। আর নিচের বাক্যটি খেয়াল করো, লিসেন টু মি হোয়াট আই এম সেইং, এখানে খেয়াল করে দেখো ডাব্লিউএস যে ওয়ার্ডটি রয়েছে সেটি বাক্যের মাঝে বসেছে। প্রথম বাক্যের মধ্যে ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের শুরুতে বসার কারণে ওটি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, আর দ্বিতীয় বাক্যের মধ্যে ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের মাঝে বসার কারণে এটি হলো রিলেটিভ প্রোনাউন। ঠিক এরকম ভাবে যখন ডাব্লিউএস ওয়ার্ড বাক্যের শুরুতে বসবে তখন সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন, আর ওই ওয়ার্ডই যখন বাক্যের মাঝে বসবে তখন সেটা হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। নাম্বার 5, ইনডেফিনিট প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। যেমন ওয়ান, নান, আদার, অ্যানাদার, মেনি, সেভারেল, ফিউ, সাম, বোথ ইটিসি। এই ওয়ার্ডগুলো দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে না। যেমন ওয়ান, এর অর্থ একজন বা একটি। এখানে একজন বলতে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছে না, যে কাফি, রাফি নাকি অন্য কেউ। আর কোনো জিনিসের মধ্যে কলম নাকি বই এরকম কোনো কিছু বোঝাচ্ছে না, যে একটি কলম, একটি বই। এখানে শুধু একটি বলা হচ্ছে অনির্দিষ্টভাবে, এটা যে কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। ঠিক এরকম ভাবে যখন কোনো অনির্দিষ্টভাবে ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তখন আমরা তাকে ইনডেফিনিট প্রোনাউন বলবো। নাম্বার 6, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদাভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন ইজ, এভরি, আইদার, নেইদার, ওয়ান, এভরিওয়ান, এভরিবডি, সাম, বোথ, সেভারেল ইটিসি। এই সবগুলো প্রোনাউন প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে আলাদা আলাদাভাবে বোঝায়। ইনডিফিনিট প্রোনাউন এবং ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন শুনতে একই রকম বা উদাহরণ দেখে একই রকম মনে হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। ইনডিফিনিট প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, আর এই ইনডেফিনিট প্রোনাউন সর্বসাধারণ বা সর্বজনীনভাবে ব্যবহার হবে। যেমন সামওয়ান ইজ কামিং, কেউ আসতেছে। এই যে এখানে আমি এক্সাম্পলের মধ্যে বললাম যে এখানে কেউ আসতেছে, এই কেউটা রহিম, করিম, প্রিয়া, শিলা যে কেউ হতে পারে। আমরা এটা জানি না, এটা অনির্দিষ্টভাবে এটা পৃথিবীর যে কেউ হতে পারে। কিন্তু ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো দুই বা ততোধিক জিনিসের মধ্যে আলাদা আলাদা করে প্রত্যেককেই এক একটি করে বোঝাবে, সেটা ব্যক্তি হোক অথবা বস্তু হোক। যেমন ইচ অফ বয়েজ ওয়াজ গিভেন এ প্রাইজ, অর্থাৎ এখানে প্রত্যেকটি বালককে এক একটি করে প্রাইজ দেওয়া হবে। এখানে কিন্তু সবগুলা বালককে একটি প্রাইজ দেওয়া হবে না, প্রত্যেককে আলাদা আলাদাভাবে একটি একটি করে প্রাইজ দেওয়া হবে। এই যে এখানে প্রত্যেককে একটি একটি করে আলাদা আলাদাভাবে প্রাইজ দেওয়া হবে, এরকম বোঝানোর ক্ষেত্রে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করব। ওভারঅল ইনডেফিনিট প্রোনাউন হলো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর মধ্যে অনির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, সেটা পৃথিবীর যে কেউ হতে পারে, যে কোনো বস্তু হতে পারে। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হলো দুই বা ততোধিক জিনিস বা ব্যক্তির মধ্যে আলাদা আলাদাভাবে প্রত্যেককেই এক একটি করে বোঝাবে। নাম্বার 7, রিফ্লেক্সিভ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত অবস্থায় যে প্রোনাউনগুলো বাক্যে ব্যবহৃত হয় এবং তারা সেন্টেন্সের অবজেক্টের স্থান দখল করে সাবজেক্টকেই নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ যুক্ত অবস্থায় থাকে। যেমন পার্সোনাল প্রোনাউন মাই, এর রিফ্লেক্সিভ প্রোনাউন মায়ের সাথে সেলফ যুক্ত করে হবে মাই সেলফ। এমনইভাবে পার্সোনাল প্রোনাউন ইওরের সাথে সেলফ যুক্ত হয়ে হবে ইওর সেলফ, হিমের সাথে সেলফ যুক্ত হয়ে হিম সেলফ, হারের সাথে সেলফ যুক্ত হয়ে হার সেলফ, ইট সেলফ, দেম সেলফ ইত্যাদি। সর্বশেষ নাম্বার 8, রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে কিংবা পরস্পরকে বোঝায়
তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন দ্য টু ব্রাদার্স হেল্প ইচ আদার, এখানে দুই ভাই একজন আরেকজনকে হেল্প করে, পরস্পর একে অপরকে হেল্প করে। দে ব্লেম ওয়ান অ্যানাদার, তারা একজন আরেকজনকে দোষ দিচ্ছে। এমন না যে একজন আরেকজনের উপর দোষ দিচ্ছে, আরেকজন বলছে না আমি ওর উপর দোষ দিব না, ও আমার উপর দোষ দিচ্ছে দিক, ও আরেকজনের উপর দোষ দিচ্ছে না, ও দোষী। দুইজন দুইজনকে দোষী বলতেছে, হ্যাঁ ও দোষী, ও বলতেছে তুই দোষী। এই বাক্য দুটির মধ্যে ইজ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হলো রেসিপ্রোকাল প্রোনাউন। ক্লাস শেষ করার পূর্বে এমপ্যাথেটিক প্রোনাউন বা উদ্যক্ত সর্বনাম সম্পর্কে একটু জেনে নাও। যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকেই নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করে তাকে আমরা এমপ্যাথেটিক প্রোনাউন বা উদ্যক্ত সর্বনাম বলবো। যেমন আই মাই সেলফ হেল্প হিম, এই বাক্যের মধ্যে খেয়াল করো এখানে প্রোনাউন হলো আই, আয়ের পরে আরেকটি আয়ের যে সেলফ যুক্ত প্রোনাউন রয়েছে সেটি বসছে মাই সেলফ। এই আই এর পরে যে মাই সেলফ বসছে, এই মাই সেলফটা আইকে জোর প্রদান করতেছে যে আমি তাকে হেল্প করি। এই হেল্প করার কথাটা মাই সেলফ বসার কারণে আরেকটু জোর প্রদান করা হচ্ছে। এরকম ভাবে যখন নাউন বা প্রোনাউনের পরে সেলফ যুক্ত যে শব্দটি বসবে সেই শব্দটি জোর প্রদান করার জন্য ব্যবহার করা হবে ওই সাবজেক্টের উপর, আর তাকে আমরা এমপ্যাথেটিক প্রোনাউন বলবো। আরেকটি এক্সাম্পল দেখো, উই আওয়ার সেলফ কালেক্টেড দ্য ফান্ড, এখানে উই এর পসেসিভ ফর্মের সাথে সেলফ যুক্ত করে এই সাবজেক্টের উপর জোর প্রদান করা হচ্ছে। এই যে সাবজেক্টের পরে পসেসিভ ফর্মের সাথে সেলফ অথবা সেলফস যুক্ত করে ওই সাবজেক্টের উপর জোর প্রদান করা হয় তাকে আমরা এমপ্যাথেটিক প্রোনাউন বলবো। অ্যাডজেক্টিভ, যার অর্থ বিশেষণ। অ্যাডজেক্টিভ প্রধানত 4 প্রকার। নাম্বার 1 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, যার অর্থ গুণবাচক বা বর্ণনাবাচক বিশেষণ। নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অর কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ, যার অর্থ পরিমাণবাচক বিশেষণ। নাম্বার 3 প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যার অর্থ সর্বনাম সম্বন্ধীয় বিশেষণ। নাম্বার 4 অ্যাডজেক্টিভ অফ নাম্বার অর নিউমেরাল অ্যাডজেক্টিভ, যার অর্থ সংখ্যাবাচক বা সংখ্যা সম্বন্ধীয় বিশেষণ। এখন আমরা অ্যাডজেক্টিভের 4টি প্রকারের বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1 অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, যে অ্যাডজেক্টিভের ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন হি ইজ এ গুড বয়, এখানে যে বয় শব্দটি রয়েছে নাউন, এই নাউনের আগে গুড বসেছে যা অ্যাডজেক্টিভ। এই গুড শব্দটি ওই বয় সম্পর্কে ভালো বা গুণ বোঝাচ্ছে। দে আর ব্রেভ সোলজার, এখানে সোলজারদের ব্রেভ মানে গুণ বোঝাচ্ছে যে সোলজার গুলো অনেক সাহসী। এরকম অ্যাডজেক্টিভকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বা ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলবো। নাম্বার 2 অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, যে অ্যাডজেক্টিভ কোনো নাউন এর পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন হি নিডস মাস মানি, এখানে যে মানি রয়েছে এটা হলো নাউন, এই নাউনের আগে মাস বসেছে যা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটা মানি এর পরিমাণ বোঝাচ্ছে যে পরিমাণ কত, অনেক টাকা, তার অনেক টাকার প্রয়োজন। গিভ মি লিটল ওয়াটার, এখানে ওয়াটারের পূর্বে লিটল বসে পানির পরিমাণটাকে নির্দেশ করতেছে, আমাকে অল্প একটু পানি দাও। ঠিক এরকম ভাবে যখন কোনো অ্যাডজেক্টিভ কোনো নাউনের পরিমাণকে বোঝাবে তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অথবা কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ বলবো। নাম্বার 3 প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস পেন ইজ ব্লু, তোমরা খেয়াল করে দেখো দিস, দেস, দ্যাট, দোস এগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যা আমরা প্রোনাউনের ক্লাসে শিখেছি। এই প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করতেছে এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলবো। আর এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হলো 4 প্রকার। নাম্বার 1 ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 2 ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, নাম্বার 4 পসেসিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 1 ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যখন কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করে তখন তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন আমরা এক্সাম্পলের মধ্যে দেখলাম দিস পেন ইজ ব্লু, এখানে দিস নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করতেছে, তাহলে এটা হলো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে যে প্রকারে বলা হয় যে প্রোনোমিনালের কোন প্রকার, তাহলে আমরা বলবো প্রোনোমিনালের ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 2 ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যখন কোনো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন ইজ বয় উইল গেট প্রাইজ, এখানে বয়ের পূর্বে ইজ যা একটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, অর্থাৎ এটি হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 3 ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যখন কোনো ইন্টারোগেটিভ প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হুইচ বুক ডু ইউ ওয়ান্ট, এই বাক্যের মধ্যে খেয়াল করো বুক শব্দটি নাউন, এর পূর্বে হুইচ বসেছে যা ডাব্লিউএস কোশ্চিন, এই জায়গায় ডাব্লিউএস কোশ্চিন হিসেবে ব্যবহার হলেও এটা কিন্তু নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের ন্যায় আচরণ করতেছে, তাহলে এটি হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 4 পসেসিভ অ্যাডজেক্টিভ, যখন কোনো পসেসিভ প্রোনাউন
কোনো নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের কাজ করে তখন তাকে পসেসিভ অ্যাজেক্টিভ বলে। যেমন দিস ইজ মাই পেন, এই বাক্যের মধ্যে পেন শব্দটি নাউন, এর পূর্বে মাই বসেছে যা পসেসিভ প্রোনাউন, তাহলে আমরা এটিকে পসেসিভ অ্যাজেক্টিভ বলবো। ওভারঅল এই প্রোনোমিনাল অ্যাজেক্টিভের মধ্যে নাউনের পূর্বে প্রোনাউন বসে, আর এই নাউনের পূর্বে যে প্রোনাউনটা বসে এই প্রোনাউন 4 প্রকারের হতে পারে। নাম্বার 1 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 2 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 3 ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 4 পসেসিভ প্রোনাউন। যখন এই 4টি প্রকার নাউনের পূর্বে বসে অ্যাজেক্টিভের ন্যায় কাজ করবে তখন আমরা তাকে ওই অ্যাজেক্টিভ বলবো। যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি বসে নাউনের আগে তখন আমরা বলবো ডেমনস্ট্রেটিভ অ্যাজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বসে তখন আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ অ্যাজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন বসে তখন আমরা বলবো ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ, আর পসেসিভ প্রোনাউন বসলে পসেসিভ অ্যাজেক্টিভ। এই 4 প্রকারই কিন্তু প্রোনোমিনাল অ্যাজেক্টিভের প্রকারের মধ্যে পড়ে। অ্যাজেক্টিভের 4টি প্রকারের মধ্যে সর্বশেষ প্রকার হলো অ্যাজেক্টিভ অফ নাম্বার অথবা নিউমেরিয়াল অ্যাজেক্টিভ। যে অ্যাজেক্টিভ কোনো নাউনের সংখ্যা বা ক্রমানুসারে স্থান বা পর্যায় বোঝায় তাকে অ্যাজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলে। যেমন আই হ্যাভ 2 ব্রাদার্স। এই অ্যাজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরিয়াল অ্যাজেক্টিভকেও 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 কার্ডিনাল, যার অর্থ অঙ্কবাচক বিশেষণ। নাম্বার 2 অর্ডিনাল, যার অর্থ বিন্যাস বা অবস্থানবাচক বিশেষণ। নাম্বার 3 মাল্টিপ্লিকেটিভ, যার অর্থ বহুত্তম বোধক সংখ্যাবাচক বিশেষণ। নাম্বার 4 ইনডেফিনিট নাম্বার, যার অর্থ অনির্দিষ্ট সংখ্যাবাচক বিশেষণ। নাম্বার 1 কার্ডিনাল নিউমেরিয়াল অ্যাজেক্টিভ, যে অ্যাজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দিষ্ট হয় তাকে কার্ডিনাল নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলে। যেমন দেয়ার আর 5 বয়েজ ইন দ্য ক্লাস, এখানে 5টি বালক ক্লাসের মধ্যে রয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, আর নির্দিষ্ট করে বোঝানোর জন্য 5 ব্যবহার করা হয়েছে। ঠিক এরকম ভাবে 1 2 3 4 5 এই যতগুলো নাম্বার রয়েছে এই নাম্বারগুলো নির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়। যেমন আমার কাছে 1000 টাকা আছে, আমি যদি বললাম আমার কাছে 1000 টাকা আছে, এটা কিন্তু নির্দিষ্ট, 1000 টাকার বেশিও নাই কমও নাই। আবার যদি বলি এখানে ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট আছে, তার মানে নির্দিষ্ট 100 জন রয়েছে, 101 জনও না 99 জন না, নির্দিষ্ট করে বললাম। যখন আমরা সংখ্যাগুলো উচ্চারণ করবো তখন আমরা ওই নাউন বা প্রোনাউনকে নির্দিষ্টভাবে বোঝাচ্ছি। নাম্বার 2 অর্ডিনাল নিউমেরিয়াল অ্যাজেক্টিভ, যে অ্যাজেক্টিভ সাধারণত নাউনের পর্যায়ক্রমিক স্থান বা ক্রমানুসারে অবস্থান নির্দেশ করে তাকে অর্ডিনাল নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলে। যেমন হৃদয় ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, এখানে বয়ের পূর্বে ফার্স্ট বসানো হয়েছে যা একটি ক্রমানুসারে বা পর্যায়ক্রমিক নাম্বার। তেমনি ভাবে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলোকে পর্যায়ক্রমিক নাম্বার দেওয়া হয়, এই পর্যায়ক্রমিক নাম্বারগুলোকে অর্ডিনাল নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলে। নাম্বার 3 মাল্টিপ্লিকেটিভ নিউমেরিয়াল অ্যাজেক্টিভ, যেসব অ্যাজেক্টিভ কোনো নাউন কতবার বা কত গুণ রয়েছে তা নির্দেশ করে তাকে মাল্টিপ্লিকেটিভ নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলে। যেমন মিল্টন কেম হেয়ার সিঙ্গেল, এই বাক্যের শেষে রয়েছে সিঙ্গেল। এরকম ভাবে যখন ডাবল, সিঙ্গেল, ট্রিপল এই শব্দগুলো ব্যবহার করা হবে, এই শব্দগুলো দ্বারা সাধারণত কতবার বা কত গুণ রয়েছে এগুলো বোঝানো হয়। এরকম শব্দগুলোকে আমরা মাল্টিপ্লিকেটিভ নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলবো। নাম্বার 4 ইনডেফিনিট নিউমেরিয়াল অ্যাজেক্টিভ, যে সকল অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনের সংখ্যা নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বোঝায় তাকে আমরা ইনডেফিনিট নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলবো। যেমন সাম বয়েজ আর ওয়াইটিং, এখানে সাম শব্দটি দ্বারা কিছু বোঝানো হচ্ছে, নির্দিষ্ট করে নয়। এরকম যতগুলো শব্দ রয়েছে ওই শব্দগুলোকে আমরা ইনডেফিনিট নিউমেরিয়াল অ্যাজেক্টিভ বলবো। ওভারঅল অ্যাজেক্টিভ প্রধানত 4 প্রকার, এই হলো 4টি প্রকার। এর মধ্যে প্রোনোমিনাল অ্যাজেক্টিভও আবার 4 প্রকার, আর সর্বশেষ অ্যাজেক্টিভ অফ নাম্বারও 4 প্রকার। ভার্ব প্রধানত 2 প্রকার, নাম্বার 1 ফাইনাইট ভার্ব, নাম্বার 2 নন ফাইনাইট ভার্ব। শুরুতে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে নেই। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। আর আমরা সবাই জানি পার্টিসিপলকেও 3টি ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জানি। ফাইনাইট ভার্ব 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বকেও 2 ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভার্বকে আবার 2টি ভাগে ভাগ করা হয়েছে, রেগুলার বা উইক ভার্ব, ইররেগুলার বা স্ট্রং ভার্ব। এখন আমরা ভার্ব সম্পর্কে বিস্তারিত জানবো। ভার্ব যার অর্থ ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত 2 প্রকার, ফাইনাইট ভার্ব যার অর্থ সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব যার অর্থ অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন আই ইট রাইস, এই বাক্যের মধ্যে সম্পূর্ণরূপে আমার মনের ভাব প্রকাশ পেয়েছে যে আমি ভাত খাই। এখানে এমন না যে আমি খাই, কি খাই, ভাত খাই, সম্পূর্ণরূপে আমি প্রকাশ করলাম। ঠিক এরকম ভাবে যখন কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তখন আমরা তাকে ফাইনাইট ভার্ব বলবো। ফাইনাইট ভার্বকে টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায়। যেমন আই ইট রাইস, হি ইটস রাইস, এই বাক্যের মধ্যে হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার
এজন্য ভার্বের সাথে এর যুক্ত করা হয়েছে যা পার্সন অনুযায়ী। আই অ্যাট রাইস, এখানে ইট ভার্বের ভি টু ফর্ম অ্যাট লেখা রয়েছে যা ভার্বের পরিবর্তন করা হয়েছে। এটি হলো টেন্স অনুযায়ী পরিবর্তন, কারণ আই ইট রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই অ্যাট রাইস এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক এরকম ভাবে ফাইনাইট ভার্বকে টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায়। নাম্বার 2, নন ফাইনাইট ভার্ব। যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর, আই স হিম গোয়িং। এই দুটি বাক্য খেয়াল করো, এই প্রথম বাক্যের মধ্যে টু বিকাম, দ্বিতীয় বাক্যের মধ্যে গোয়িং, এই দুটি হলো নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কখনো টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু পরে জানবো, শুরুতে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে নেই। ফাইনাইট ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া, নাম্বার 2 অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব, যে ভার্ব অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না, নিজের অর্থ নিজেই প্রকাশ করে, তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন আই প্লে ফুটবল, এই বাক্যের মধ্যে প্লে হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই বাক্যের মধ্যে প্লে নিজেই তার অর্থ প্রকাশ করতেছে যে খেলা করা। কি খেলা করা? ফুটবল খেলা করা। ঠিক এরকম ভাবে যখন কোনো ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করবে, অন্য কোনো ভার্বের উপর নির্ভর থাকবে না, তখন আমরা তাকে প্রিন্সিপাল ভার্ব বলবো। নাম্বার 2 অক্সিলারি ভার্ব, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাথে বসে টেন্স, ভয়েস, মুড গঠন করতে সাহায্য করে, তখন আমরা তাকে অক্সিলারি ভার্ব বলবো। টেন্স এবং ভয়েস সম্পর্কে তো আমরা জানি, কিন্তু মোড কি? মোড হলো বক্তার ইন্টেনশন, অর্থাৎ বক্তার বক্তব্যের দ্বারা কি বুঝাইতে চাচ্ছে, কোন দিকে ইঙ্গিত করতেছে, এইটাকে আমরা মোড বলবো। যেমন আই অ্যাম রিডিং বুক, আই রিড বুক, আমি বই পড়ি। কিন্তু যখন আমি বলবো আই অ্যাম রিডিং বুক, তখন আমার বই পড়ার অবস্থাটাকে বোঝানো হচ্ছে। আমি কোন অবস্থায় আছি, আমার আকার ইঙ্গিত কি অবস্থায়? বই পড়া অবস্থায়। এই বাক্যের মধ্যে মেইন ভার্ব কি? রিড। এই রিড ভার্বকে সাহায্য করার কাজ করতেছে অ্যাম, তাহলে এই অ্যাম হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ঠিক এরকম ভাবে যখন মেইন ভার্বকে সাহায্য করার জন্য অন্য কোনো ভার্ব বসে, তখন আমরা তাকে অক্সিলারি ভার্ব বলবো। প্রিন্সিপাল ভার্বকেও আবার দুটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ট্রানজিটিভ ভার্ব, যাকে আমরা সকর্ম ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব অকর্ম ক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না, তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন হি ইটস রাইস, রুনা লাভস অ্যানিমাল। এখানে খেয়াল করে দেখো, হি সাবজেক্ট, ইটস ভার্ব, রাইস অবজেক্ট, রুনা সাবজেক্ট, লাভস ভার্ব, অ্যানিমাল অবজেক্ট। ঠিক এরকম ভাবে যখন বাক্যের মধ্যে অবজেক্ট থাকবে, তখন আমরা সেই বাক্যের ভার্বকে বলবো ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2 ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে, তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দ্য বেবি ক্রাইস, দ্য সান রোজ। অর্থাৎ যে বাক্যের শেষে অবজেক্ট রয়েছে সেই বাক্যটি হলো ট্রানজিটিভ ভার্ব, আর যে বাক্যের শেষে অবজেক্ট নেই ওই বাক্যের ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। তবে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব আবার ট্রানজিটিভ হতে পারে। কিভাবে? বক্সটির দিকে খেয়াল করো, বাম পাশে রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব, ডান পাশে রয়েছে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বেরও যে সেন্টেন্স রয়েছে, ট্রানজিটিভ ভার্বেরও ওই একই সেন্টেন্স রয়েছে। শুধুমাত্র ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্টই লেখা হয়নি, আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট লেখা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকে। যেমন শি ইটস, সে খায়, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু এখানে কোনো অবজেক্ট লেখা নেই, এজন্য এটা ইনট্রানজিটিভ। যদি আমি লিখি শি ইটস রাইস, এখানে অবজেক্ট রয়েছে, শি সাবজেক্ট, ইটস ভার্ব, আর রাইস হলো অবজেক্ট, এজন্য এটি ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ছিল যখন আমরা অবজেক্ট লিখিনি, যখন আমরা অবজেক্ট লিখলাম তখন সেটা ট্রানজিটিভ হয়ে গেল। তেমনি ভাবে হি রিডস, এটি হলো ইনট্রানজিটিভ, যখন আমরা এর সাথে অবজেক্ট যুক্ত করব তখন সেটা ট্রানজিটিভ হয়ে যাবে। যেমন হি রিডস এ বুক, দে প্লে ইনট্রানজিটিভ, দে প্লে ফুটবল ট্রানজিটিভ, উই রাইট ইনট্রানজিটিভ, উই রাইট এ লেটার ট্রানজিটিভ। ঠিক এরকম ভাবে যখন আমরা ট্রানজিটিভ থেকে ইনট্রানজিটিভ ভার্বে রূপান্তর করব, তখন আমরা অবজেক্টটাকে বাদ দেব। আর যদি আমরা ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ ভার্বে রূপান্তর করতে চাই, শুধু আমরা অবজেক্টটাকে যুক্ত করব। তবে কিছু ব্যতিক্রম ভার্ব রয়েছে। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুই প্রকার ভার্বের আবার দুটি করে প্রকার রয়েছে। এই দুটি প্রকার আবার একই। যেমন ট্রানজিটিভ ভার্বেরও দুটি প্রকার হলো রেগুলার বা উইক ভার্ব এবং ইররেগুলার বা স্ট্রং ভার্ব। ইনট্রানজিটিভেরও দুটি প্রকার হলো রেগুলার বা উইক ভার্ব, ইররেগুলার বা স্ট্রং ভার্ব। নাম্বার 1 রেগুলার বা উইক ভার্ব, যে সকল ভার্বের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম পরিবর্তন করার সময় সাধারণত ডি, ইডি, টি যোগ করতে হয়, এদের শব্দের মাঝের ভাওয়েলের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে রেগুলার বা উইক ভার্ব বলে। যেমন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই ভার্বের ভি2 ফর্ম হলো অ্যাপ্লাইড এবং ভি3 ভার্ব হলো অ্যাপ্লাইড। তেমনি ভাবে ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড। এই বাক্যগুলোর কিন্তু বাক্যের মাঝের ভাওয়েলের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র বাক্যের শেষে ইডি যুক্ত করা হয়েছে অথবা ডি যুক্ত করা হয়েছে। নাম্বার 2
ইররেগুলার বা স্ট্রং ভার্ব যে সকল ভার্বের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার সময় ভার্বের অন্তর্গত ভাওয়েলের পরিবর্তন করা হয় অথবা ভার্বের শেষে এন, এন ই, ইএন ইত্যাদি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাদেরকে ইররেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন নো, নিউ, নোন, অর্থাৎ যে ভার্বগুলোর পরিবর্তনের সময় ভিন্ন ভিন্ন রূপ হয় সেই ভার্বগুলোকে ইররেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন অ্যাম, ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, ডু, ডিড, ডান, আর, ওয়ার, বিন, সিং, স্যাং, সাং, সি, স, সিন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, কাম, কেম, কাম, টেক, টুক, টেকেন। এতক্ষণ আমরা প্রিন্সিপাল ভার্বের প্রকার সম্পর্কে জানলাম। এখন আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানি। আমরা অক্সিলারি ভার্বের সংজ্ঞায় পড়েছিলাম যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাথে বসে টেন্স, ভয়েস এবং মুড গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আর অক্সিলারি ভার্ব দুই প্রকার। নাম্বার 1 প্রাইমারি অক্সিলারি ভার্ব, নাম্বার 2 মোডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন ধরনের। নাম্বার 1 বি ভার্ব, নাম্বার 2 হ্যাভ ভার্ব, নাম্বার 3 ডু ভার্ব। বি ভার্ব আবার 8টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ ভার্ব 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব 3টি, ডু, ডাজ, ডিড। নাম্বার 2 মোডাল ভার্ব। আমরা মোডাল ভার্ব সম্পর্কে সবাই জানি। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, ইউজ টু, ডেয়ার, নিড, আউট টু ইত্যাদি। এতক্ষণ আমরা যা কিছু শিখলাম সব কিন্তু ফাইনাইট ভার্বের প্রকার ছিল। এখন আমরা নন ফাইনাইট ভার্বের প্রকার সম্পর্কে জানবো। আর নন ফাইনাইট ভার্ব মাত্র 3 প্রকার। নাম্বার 1 জিরান, নাম্বার 2 ইনফিনিটিভ, নাম্বার 3 পার্টিসিপল। নাম্বার 1 জিরান। আর আমরা সবাই জানি জিরান মানেই নাউন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তখন তাকে জিরান বলে। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াক মেইন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করে করা হয়েছে ওয়াকিং। সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে সুইম ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে সুইমিং। ঠিক তেমনি ভাবে হি লাইকস সিঙ্গিং ইন দ্য বাথরুম, এখানে সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে সিঙ্গিং। এইখানে যে ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে আর আইএনজি যুক্ত ভার্ব নাউনের কাজ করতেছে, অর্থাৎ এইগুলোকে আমরা বলবো জিরান। নাম্বার 2 ইনফিনিটিভ। 2 প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে, অর্থাৎ যেখানে আমরা 2 প্লাস ভার্বের বেস ফর্ম দেখবো সেটা আমরা চোখ বন্ধ করে ইনফিনিটিভ বলবো। যেমন আই ওয়ান্ট টু গো, দে গো টু মিট, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। এই বাক্যগুলোর মধ্যে খেয়াল করো, টু গো, টু মিট, টু ওয়াক, এই টু সহ ভার্বের বেস ফর্মকে আমরা ইনফিনিটিভ বলবো। ঠিক এরকম ভাবে যে কোনো জায়গায় 2 প্লাস ভার্বের বেস ফর্ম থাকে এটাকে আমরা চোখ বন্ধ করে ইনফিনিটিভ বলবো। নাম্বার 3 পার্টিসিপল। ভার্বের ফর্ম যখন একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। আর পার্টিসিপল 3 প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার 2 পাস্ট পার্টিসিপল, নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। নাম্বার 1 প্রেজেন্ট পার্টিসিপল। যখন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন নেভার রান বিহাইন্ড রানিং ট্রেন। এখানে দেখো ট্রেন হলো নাউন, আর নাউনের আগে যা কিছুই বসে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রানিং এই শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হলে এই বাক্যটিকে যদি আমরা এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? রান প্লাস আইএনজি। রান হলো মেইন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে রানিং। আর এই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে কার কাজ করতেছে? অ্যাডজেক্টিভের। তাহলে এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক এরকম ভাবে যখনই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে ডগ শব্দটি কি? নাউন। এর আগে কি বসেছে? বার্কিং। ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ হলে আমরা এটাকে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। কারণ ভার্বের সাথে আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 2 পাস্ট পার্টিসিপল। ভার্বের V3 ফর্ম যাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, ওই ভার্বের V3 ফর্মকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন হি ইজ অ্যান এডুকেটেড পারসন। এই বাক্যের মধ্যে পারসন শব্দটি নাউন, এর আগে ভার্বের V3 ফর্ম এডুকেটেড বসেছে যা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। কারণ নাউনের আগে যা কিছুই বসে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। আর এই ভার্বের V3 ফর্মকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই বাক্যের মধ্যে ডান শব্দটি ভার্বের V3 ফর্ম। এই ভার্বের V3 ফর্ম হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম ভাবে পৃথিবীর যতগুলো ভার্বের V3 ফর্ম রয়েছে সেটা যে কোনো জায়গায় বসুক না কেন ওই ভার্বের V3 ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো। সর্বশেষ পারফেক্ট পার্টিসিপল। যখন ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং থাকবে তখন আমরা সেই ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপলকে পারফেক্ট পার্টিসিপল বলবো। যেমন হ্যাভিং সেইড দ্যাট হি লেফট দ্য প্লেস। এখানে সেইড ভার্বের V3 ফর্ম, এর পূর্বে রয়েছে হ্যাভিং, অর্থাৎ এটি হলো পারফেক্ট পার্টিসিপল। তেমনি ভাবে হ্যাভিং লস্ট মাই ওয়ে আই ওয়েন্ট টু এ রং প্লেস। এই লস্ট হলো ভার্বের V3 ফর্ম, এর পূর্বে রয়েছে হ্যাভিং, অর্থাৎ এটি হলো পারফেক্ট পার্টিসিপল। এমনই ভাবে যখন কোনো বাক্যের মধ্যে ভার্বের V3 ফর্ম থাকবে আর সেই ভার্বের V3 এর পূর্বে হ্যাভিং থাকলে ওই ভার্বকে আমরা
পারফেক্ট পার্টিসিপল বলবো। অ্যাডভার্ব যার অর্থ ক্রিয়া বিশেষণ। এই অ্যাডভার্ব শব্দের মধ্যে রয়েছে অ্যাডভার্ব অর্থাৎ ভার্বের মধ্যে কোনো কিছু মডিফাই বা বিশেষিত করাকেই অ্যাডভার্ব বলা হয়। যদিও এখানে শুধু ভার্বের কথা বলা রয়েছে, অ্যাডভার্ব 3টি পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষায়িত করে। নাম্বার 1 ভার্ব, নাম্বার 2 অ্যাডজেক্টিভ, নাম্বার 3 অ্যাডভার্ব। অর্থাৎ ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেই নিজেকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব প্রধানত 3 প্রকার। নাম্বার 1 সিম্পল অ্যাডভার্ব অর্থাৎ সরল ক্রিয়া বিশেষণ। নাম্বার 2 ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যার অর্থ প্রশ্নবাচক ক্রিয়া বিশেষণ। নাম্বার 3 রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব অর্থাৎ সম্বন্ধ বা সংযোগবাচক ক্রিয়া বিশেষণ। নাম্বার 1 সিম্পল অ্যাডভার্ব, যে অ্যাডভার্ব শুধুমাত্র ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে সিম্পল অ্যাডভার্ব বলে। যেমন হি স্পোক ব্রিফলি, এখানে ব্রিফলি হলো অ্যাডভার্ব যা স্পোক একটি ওয়ার্ড বা ভার্বকে মডিফাই করতেছে। তেমনি ভাবে আনফরচুনেটলি হি মিসড দ্য ট্রেন, আনফরচুনেটলি একটি অ্যাডভার্ব যা হি মিসড দ্য ট্রেন বাক্যটিকে মডিফাই করতেছে। ঠিক এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব শুধুমাত্র ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করবে তখন আমরা তাকে সিম্পল অ্যাডভার্ব বলবো। নাম্বার 2 ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্ন জিজ্ঞেস করতে যে অ্যাডভার্ব ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে। আর এই ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সাধারণত ডাব্লিউএইচ কোশ্চেনের মধ্যে থেকেই হয়। যেমন হোয়ার ডু ইউ লিভ, এখানে হোয়ার হলো অ্যাডভার্ব যা স্থানকে নির্দেশ করে। আমরা একটু পরেই এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। হোয়েন উইল শি কাম, এখানে হোয়েন হলো অ্যাডভার্ব যা সময়কে নির্দেশ করতেছে। ঠিক এরকম ভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে যেসব অ্যাডভার্ব ব্যবহার হবে তাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো। নাম্বার 3 রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব, যে সকল অ্যাডভার্ব দুটি ক্লোজ বা সেন্টেন্সকে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় তাদেরকে রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব বলে। যেমন দিস ইজ দ্য ভিলেজ হোয়ার আই ওয়াজ বর্ন, এই বাক্যের মধ্যে খেয়াল করো এখানে দুটি বাক্য রয়েছে, দিস ইজ দ্য ভিলেজ, অন্যটি হলো আই ওয়াজ বর্ন। এই দুটি বাক্যকে যুক্ত করার কাজ করেছে হোয়ার। এই হোয়ার নামক অ্যাডভার্বটি মাঝখানে বসে দুটি সেন্টেন্সের মধ্যে একটা ব্রিজ বা সম্পর্ক স্থাপন করেছে, এজন্য আমরা এটাকে বলবো রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। ডু ইউ নো হাউ হি ডিড ইট, এই বাক্যের মধ্যেও ডু ইউ নো এটি একটি সেন্টেন্স, হি ডিড ইট এটি আর একটি সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সের মাঝে সম্পর্ক স্থাপনের কাজ করেছে হাউ। এখানে হাউ হলো রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। এখন তোমাদের মধ্যে অনেকে প্রশ্ন করতে পারো, একটু আগে দেখলাম আমরা ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হলে তাকে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলে, এখানে আবার আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলতেছি, কারণটা কি? এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রোনাউন ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি। তারপরে এখানে শর্টলি জেনে রাখো, যখন ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা প্রশ্ন করা হবে তখন সেই ডাব্লিউএইচ কোশ্চেন সর্বদাই বাক্যের শুরুতে বসবে, আর যখন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হবে তখন সেই ডাব্লিউএইচ কোশ্চেনের দুটি বাক্যের মাঝে বসবে। একটু আগে আমরা দেখলাম ডাব্লিউএইচ কোশ্চেন বাক্যের শুরুতে বসে প্রশ্ন জিজ্ঞেস করতেছে, তখন সেটা হলো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক অ্যাডভার্ব, আর এখানে দুটি বাক্যের মাঝে বসেছে, এজন্য এটি হলো রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্ব। এই 3 প্রকার অ্যাডভার্বের মধ্যে শুধুমাত্র সিম্পল অ্যাডভার্বকে 8 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 অ্যাডভার্ব অফ টাইম, নাম্বার 2 অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ সার্টিনিটি, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। এই 8 প্রকার অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জেনে ভিডিওটি শেষ করব। নাম্বার 1 অ্যাডভার্ব অফ টাইম, যেসব অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময় নির্দেশ করে তাদেরকে অ্যাডভার্ব অফ টাইম বলে। যেমন হি হ্যাজ নট ডান ইয়েট, এখানে দেখো বাক্যের শেষে ইয়েট রয়েছে যা সময়কে নির্দেশ করতেছে যে সে এখনো কাজটি সম্পূর্ণ করতে পারেনি, অর্থাৎ এটি হলো অ্যাডভার্ব অফ টাইম। তেমনি ভাবে আই মিট হিম ইয়েস্টারডে, এখানেও সময়কে নির্দেশ করতেছে আমি গতকালকে তার সাথে দেখা করেছি। এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব সময়কে নির্দেশ করবে তখন আমরা তাকে অ্যাডভার্ব অফ টাইম বলবো। নাম্বার 2 অ্যাডভার্ব অফ প্লেস, যে সকল অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার স্থানকে নির্দেশ করে তাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলবো। যেমন দেয়ার ওয়াজ ওয়াটার এভরিহোয়ার অ্যারাউন্ড আস, এখানে খেয়াল করে দেখো বাক্যের মাঝে রয়েছে এভরিহোয়ার যা চতুর্দিকের কথা বলা রয়েছে, আমাদের চতুর্পাশে পানি ছিল। এই যে এভরিহোয়ার একটি স্থানকে নির্দেশ করতেছে আমাদের চতুর্পাশে, এটা হলো অ্যাডভার্ব অফ প্লেস। এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব কোনো জায়গাকে নির্দেশ করবে তখন আমরা তাকে বলবো অ্যাডভার্ব অফ প্লেস। নাম্বার 3 অ্যাডভার্ব অফ ম্যানার, যে সকল অ্যাডভার্ব ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার কার্যপ্রণালীকে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ ম্যানার বলে। যেমন হি ডিড দ্য টাস্ক ওয়াইজলি, এখানে খেয়াল করে দেখো বাক্যের শেষে রয়েছে ওয়াইজলি যা একটি অ্যাডভার্ব, অর্থাৎ বাক্যের অর্থ দাঁড়াচ্ছে সে কাজটি কিভাবে করেছে, বিজ্ঞভাবে, ওয়াইজলি, জ্ঞানীর মতো করে। এই যে এখানে যে কার্যপ্রণালীটা বর্ণনা করা হচ্ছে এই ওয়াইজলি অ্যাডভার্ব দ্বারা, এইরকম অ্যাডভার্বকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। তেমনি ভাবে দে ফাউট ব্রেভলি, এখানে দেখো বাক্যের শেষে রয়েছে ব্রেভলি, ওই কাজটি কিভাবে করেছে সেটা বোঝানোর জন্য ব্রেভলি ব্যবহার করা হয়েছে, তারা
সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। ঠিক এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব মেইন ভার্বের কার্যপ্রণালী অর্থাৎ কিভাবে কাজটি করা হয়েছে ভালোভাবে মন্দভাবে বা অন্য কোনো ভাবে সেই কার্যপ্রণালী যে অ্যাডভার্ব বর্ণনা করবে তাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। আর অ্যাডভার্ব অফ ম্যানার চেনার উপায় হলো এই অ্যাডভার্ব অফ ম্যানারের শেষে সর্বদাই এলয় যুক্ত থাকে, যেমন এখানে ওয়াইজলি, ব্রেভলি, শিওরলি, অবভিয়াসলি ইত্যাদি। নাম্বার 4 অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি। যেসব অ্যাডভার্ব দ্বারা কাজের পরিমাণ, আধিক্যতা বা স্বল্পতা প্রকাশ পায় তাদেরকে অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি বলে। যেমন হি ওয়াজ টু লেজি, এখানে খেয়াল করে দেখো বাক্যের মধ্যে টু রয়েছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে সে অলস তো অলস, একদম অলস, এই টু দ্বারা আধিক্যতা বোঝানো হচ্ছে। তেমনি ভাবে উই আর এক্সট্রিমলি সরি, এখানে আমরা দুঃখিত না, আমরা হলাম অত্যন্ত দুঃখিত। এই যে এখানে যে আমরা দুঃখিত, এটা কতটুকু দুঃখিত, এক্সট্রিমলি দুঃখিত। এই যে দুঃখিতর যে পরিমাণটা বোঝানো হচ্ছে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি অর ডিগ্রি। নাম্বার 5 অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট। যে সকল অ্যাডভার্ব দ্বারা ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার কারণ ও ফলাফল বোঝায় তাকে অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট বলে। হি দেয়ারফর স্টার্টেড দ্য ওয়ার্ক, এই বাক্যের মধ্যে দেয়ারফর রয়েছে যা একটি অ্যাডভার্ব, আর এই বাক্যের অর্থ হলো অতঃপর সে কাজটি শুরু করেছিল। এটি একটি ফলাফল বোঝানো হচ্ছে, হয়তো কোনো ঘটনা ঘটেছিল তারপরে সে কাজটি শুরু করেছে। এরকম ভাবে হেন্স হি ওয়াজ ডিসচার্জ ফ্রম হিজ ডিউটি, এখানে বলা হচ্ছে অতঃপর তাকে তার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। সে হয়তো তার ডিউটি ঠিকমতো পালন করেনি, এজন্য তার দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটাও কিন্তু কারণকে বর্ণনা করতেছে। ঠিক এরকম ভাবে যখন কোনো কাজ সম্পূর্ণ হওয়ার কারণ অথবা ফলাফল বোঝাবে তখন আমরা তাকে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট বলবো। নাম্বার 6 অ্যাডভার্ব অফ সার্টেনিটি। এখানে খেয়াল করে দেখো সার্টেনিটি শব্দটির অর্থ হলো নিশ্চিত বা নিশ্চয়তা। এটা শুনে বোঝা যাচ্ছে যে সকল অ্যাডভার্ব দ্বারা কাজ সম্পূর্ণ হওয়ার নিশ্চয়তা বোঝায় তাদেরকে অ্যাডভার্ব অফ সার্টেনিটি বলে। যেমন শিওরলি হি উইল সাকসিড, এখানে শিওরলি শব্দ দ্বারা কি বোঝাচ্ছে, অবশ্যই আমরা বলতে পারি সে সফল হবে। তেমনি ভাবে অবভিয়াসলি উই শুড ডু ইট, এই যে এখানে শিওরলি, অবভিয়াসলি এগুলো দ্বারা নিশ্চয়তা বোঝানো হচ্ছে। এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব দ্বারা নিশ্চয়তা বোঝাবে তখন আমরা তাকে বলবো অ্যাডভার্ব অফ সার্টেনিটি। নাম্বার 7 অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এখানেও ফ্রিকোয়েন্সি শব্দের অর্থ হলো পূর্ণ পূর্ণ, মানে বারবার যে জিনিস হয় তাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি। অর্থাৎ যে সকল অ্যাডভার্ব দ্বারা পূর্ণ পূর্ণ কাজ সম্পাদন করা বোঝায় তাদেরকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে। যেমন আই অলওয়েজ ট্রাই টু ডু মাই বেস্ট, এখানে যে অলওয়েজ রয়েছে, অলওয়েজ শব্দটি হলো অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে আমি সর্বদাই আমার সর্বোচ্চটা করার চেষ্টা করি। তেমনি ভাবে এ বার্কিং ডগ সেলডম বাইটস, এখানে যে সেলডম রয়েছে, সেলডম হলো অ্যাডভার্ব। সর্বশেষ অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। এখানে অ্যাফার্মেশন শব্দের অর্থ হলো স্বীকৃতি বা হ্যাঁ বোধক শব্দ, আর নেগেশন অর্থাৎ না বোধক বা নেগেটিভ শব্দ। এদের অর্থ শুনে বুঝতে পারতেছো যে সকল অ্যাডভার্ব দ্বারা কাজের স্বীকৃতি বা অস্বীকৃতি বোঝায় তাদেরকে অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন বলে। যেমন আই ডু নট টলারেট দিস রিয়েলি, এই যে এখানে বাক্যের শেষ রয়েছে রিয়েলি, যা বাক্যটি নেগেটিভতাকে বোঝানো হচ্ছে, অস্বীকৃতি বোঝানো হচ্ছে, আমি এটা কোনোভাবেই সহ্য করব না। এটি হলো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। প্রবাবলি হি ইজ গোয়িং টু বি এ মিলিনিয়ার, এখানে দেখো বাক্যের শুরুতে রয়েছে প্রবাবলি, যা একটি স্বীকারোক্তি দিচ্ছে যে হ্যাঁ সে হয়তো মিলিনিয়ার হতে যাচ্ছে। এরকম ভাবে যখন কোনো অ্যাডভার্ব স্বীকৃতি বা অস্বীকৃতি যেটাই দিক না কেন আমরা তাকে বলবো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অর নেগেশন। প্রিপজিশন শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠন করা হয়েছে। প্রি যার অর্থ পূর্বে বা আগে, পজিশন যার অর্থ অবস্থান, অর্থাৎ নাউন এবং প্রোনাউনের পূর্বে যে অবস্থান নেয় তাকেই প্রিপজিশন বলে। প্রিপজিশন 3 ধরনের। নাম্বার 1 মিনিং বেসড প্রিপজিশন, অর্থাৎ বাক্যের অর্থের উপর নির্ভর করে এই প্রিপজিশনগুলো বসে। নাম্বার 2 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর পরে নির্দিষ্ট কিছু প্রিপজিশন বসে, এগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বলে। নাম্বার 3 ফ্রেজাল প্রিপজিশন, অর্থাৎ কিছু শব্দ মিলে যখন প্রিপজিশনের মতো ব্যবহার করে তখন তাকে ফ্রেজাল প্রিপজিশন বলে। আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এবং ফ্রেজাল প্রিপজিশনগুলো মুখস্থ রাখতে হবে। আমরা প্রিপজিশনের ধরন জানলাম, এখন আমরা প্রকার জানবো। সাধারণত প্রিপজিশন 6 প্রকার। নাম্বার 1 সিম্পল প্রিপজিশন, অর্থাৎ যে সকল প্রিপজিশন একটি মাত্র ওয়ার্ড নিয়ে গঠিত তাকে সিম্পল প্রিপজিশন বলে, যেমন ইন, অন, টু, ফর, বাই ইত্যাদি। নাম্বার 2 ডাবল প্রিপজিশন, যখন দুটো সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে একটি প্রিপজিশন গঠন করে তখন তাকে ডাবল প্রিপজিশন বলে, যেমন উইথ প্লাস আউট। এখানে উইথ এবং আউট দুটি সিম্পল প্রিপজিশন একসাথে যুক্ত হয়ে নতুন একটি প্রিপজিশনের জন্ম দিছে, এই প্রিপজিশনকে বলা হয় ডাবল প্রিপজিশন। ঠিক তেমনি ভাবে আপ অন এটাকে বলা হয় আপন, ইন টু এটাকে একত্রে বলা হয় ইনটু। নাম্বার 3 কম্পাউন্ড প্রিপজিশন, যখন সিম্পল প্রিপজিশনের সাথে নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যুক্ত হয়ে নতুন প্রিপজিশন গঠন করে তখন তাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। যেমন ওয়ান স্লিপ, এই বাক্যের মধ্যে ওয়ান হলো প্রিপজিশন আর স্লিপ হলো ভার্ব। এই ওয়ান আর স্লিপ মিলে একত্রে তৈরি হলো এ স্লিপ।
এটা হলো কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক এরকম ভাবে বাই যোগ হিন্ট বিহাইন্ড, বি যোগ ফোর বিফোর, ওয়ান যোগ রাউন্ড অ্যারাউন্ড। নাম্বার 4 ফ্রেজ প্রিপোজিশন। একাধিক শব্দ যখন একত্রে প্রিপোজিশনের ন্যায় কাজ করে তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বাই মিনস অফ ইত্যাদি। নাম্বার 5 পার্টিসিপল প্রিপোজিশন। পার্টিসিপল প্রিপোজিশন দু ধরনের। নাম্বার 1 ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে, যেমন রিগার্ডিং, কনসিডারিং, রিসপেক্টিং ইত্যাদি। এই বাক্যটি খেয়াল করুন, হোয়াট ডু ইউ নো রিগার্ডিং দিস প্রপোজাল। এই বাক্যের মধ্যে রিগার্ডিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, এই জন্য এখানে আমরা এটাকে বলবো পার্টিসিপল প্রিপোজিশন। নাম্বার 2 আমরা যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 বলে থাকি, এখানে যে ভার্ব 3 রয়েছে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নামেও চিনে থাকি। এই যে ভার্বের ভি3 ফর্মগুলো রয়েছে এই ভার্বের ভি3 ফর্মগুলো পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে, যেমন দ্য রিভার ফ্লোস পাস্ট দ্য ভিলেজ। এই বাক্যের মধ্যে দেখুন পাস্ট রয়েছে, পাস্ট হলো ভার্বের ভি3 ফর্ম, অর্থাৎ এই বাক্যের মধ্যে এই পাস্ট ভার্বের ভি3 ফর্ম পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। পার্টিসিপল প্রিপোজিশন দু ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। দু ধরনের পার্টিসিপলই পার্টিসিপল প্রিপোজিশন হিসেবে ব্যবহার হতে পারে। নাম্বার 6 ডিসগুইসড প্রিপোজিশন। কখনো কখনো ওয়ান, অ্যাট, অফ এর পরিবর্তে এ বা ও ব্যবহার করা হয়। এরূপ এ বা ও কে ডিসগুইসড প্রিপোজিশন বলে, যেমন হি ওয়েন্ট এ হান্টিং। এই বাক্যের মধ্যে এ রয়েছে, এই এ কে আমরা প্রিপোজিশন ওয়ান এর পরিবর্তে ব্যবহার করেছি। এরূপ ভাবে যখন কোনো প্রিপোজিশনের পরিবর্তে এ বা ও ব্যবহার করা হবে তখন আমরা তাকে ডিসগুইসড প্রিপোজিশন বলবো। কনজাংশন, যার অর্থ সংযোজক অব্যয়। যে ওয়ার্ড বা শব্দ দুই বা ততোধিক শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্ত করে তাকে কনজাংশন বলে, যেমন ইউ অ্যান্ড আই আর হ্যাপি। এখানে ইউ মানে তুমি, আই মানে আমি, তুমি আর আমি এই শব্দটাকে যুক্ত করতেছে অ্যান্ড, তাহলে অ্যান্ড হলো কনজাংশন। এরকম ভাবে যতগুলো শব্দ রয়েছে যা দুটি শব্দ বা শব্দ সমষ্টিকে যুক্ত করবে তখন আমরা তাকে কনজাংশন বলবো। নিচের এক্সাম্পলটি খেয়াল করো, হি ওয়াজ পুয়ার বাট অনেস্ট। এখানে বলা হচ্ছে সে গরিব কিন্তু সৎ। এই যে এখানে গরিব এবং সৎ দুটি বাক্যকে যুক্ত করেছে বাট, এই বাটকে আমরা বলবো কনজাংশন। কনজাংশন হলো 3 প্রকার। নাম্বার 1 কোঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 2 সাবঅর্ডিনেটিং কনজাংশন, নাম্বার 3 কোরিলেটিভ কনজাংশন। নাম্বার 1 কোঅর্ডিনেটিং কনজাংশন। যে কনজাংশন সমজাতীয় ওয়ার্ড, ফ্রেজ ও ক্লোজকে যুক্ত করে তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলে, যেমন মুভ অর ডাই। এখানে খেয়াল করে দেখো, মুভ শব্দটি একটি ভার্ব, এরপর রয়েছে ডাই, এটিও একটি ভার্ব। এই দুটি সমজাতীয় শব্দ, এটাও বেস ফর্ম, এটাও বেস ফর্ম, এর মাঝখানে বসেছে ওয়ার, এটি হলো কনজাংশন। এরকম যতগুলো কনজাংশন রয়েছে যে শব্দগুলো সমজাতীয় ওয়ার্ড বা সমজাতীয় ফ্রেজ ক্লোজকে যুক্ত করবে তখন আমরা তাকে কোঅর্ডিনেটিং কনজাংশন বলবো। কোঅর্ডিনেট কনজাংশন তো অনেকগুলো, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে শব্দগুলো কাজে লাগে সেগুলোকে আমরা একটি শব্দের মাধ্যমে মনে রাখতে পারি, সেটি হলো ফ্যান বয়েস। এখানে এফ তে হলো ফর, এ তে অ্যান্ড, এন তে নর, বি তে বাট, ও তে ওয়ার, ওয়াই তে ইয়েট, এস তে সো। এই কয়েকটি কনজাংশন যদি তুমি মনে রাখতে পারো তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন নিয়ে কোনোদিন সমস্যায় পড়বে না, আশা করি ইনশাআল্লাহ। নাম্বার 2 সাবঅর্ডিনেটিং কনজাংশন। যে কনজাংশন সাবঅর্ডিনেট ক্লোজকে প্রিন্সিপাল ক্লোজের সাথে যুক্ত করে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলে, যেমন ইফ ইউ কাম হেয়ার আই উইল গো দেয়ার। এই বাক্যের মধ্যে খেয়াল করো, আই উইল গো দেয়ার, আমি সেখানে যাব, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লোজ, মূল বাক্য। আর যখন আমি বললাম ইফ ইউ কাম হেয়ার, এখানে কিন্তু বলা হচ্ছে যদি তুমি আসো, তাহলে এই বাক্যটা কিন্তু কমপ্লিট না। এরকম বাক্যকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। আর এই সাবঅর্ডিনেট ক্লোজের মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। এখানে যে ইফ রয়েছে, ইফ হলো সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক এরকম ভাবে কয়েকটি সাবঅর্ডিনেট কনজাংশন রয়েছে যেগুলো তুমি মুখস্থ রাখলে এই সাবঅর্ডিনেট কনজাংশন নিয়ে তোমাদের আর কোনোদিন সমস্যায় পড়তে হবে না। সেগুলো হলো সিন্স, বিকজ, ইফ, আনলেস, ওয়েদার, প্রোভাইড, ইন কেস, অ্যাজ ইফ, অ্যাজ দো, অলদো ইত্যাদি। নাম্বার 3 কোরিলেটিভ কনজাংশন। কতগুলো কনজাংশন জোড়ায় জোড়ায় বসে এদেরকে কোরিলেটিভ কনজাংশন বলে। এ জাতীয় কনজাংশন শুধুমাত্র সমজাতীয় পার্টস অফ স্পিচের আগে বসে, যেমন আই লাইক বোথ টি অ্যান্ড কফি। এই বাক্যের মধ্যে খেয়াল করো, বোথ অ্যান্ড এই দুটি শব্দ হলো কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ বোথ বসলে ওই বাক্যের মধ্যে অবশ্যই অ্যান্ড বসবে। এরকম কনজাংশন সমজাতীয় পার্টস অফ স্পিচের আগে বসে। এখানে দেখো টি শব্দটি নাউন, এর আগে বোথ বসেছে। তেমনি ভাবে কফি শব্দটি নাউন, এর আগে অ্যান্ড বসছে। ঠিক এরকম ভাবে যখন জোড়ায় জোড়ায় দুটি শব্দ বসবে ওই শব্দ দুটি একই পার্টস অফ স্পিচের পূর্বে বসবে। এখানে যেমন নাউনের পূর্বে বোথ এবং নাউনের পূর্বে অ্যান্ড বসেছে, ঠিক এরকম ভাবে অন্য কোনো পার্টস অফ স্পিচে হলে ওই কোরিলেটিভ প্রোনাউন ওই সমজাতীয় পার্টস অফ স্পিচের পূর্বেই বসবে। নিচের এক্সাম্পলটি খেয়াল করো, নেইদার হি নর হিজ ব্রাদার ইজ গিলটি। এখানে নেইদার আর নর
দুটি কিন্তু কোরিলেটিভ প্রোনাউন, যেখানে নেদার বসবে সেখানে অবশ্যই নর বসতে হবে, তাছাড়া কিন্তু বাক্য কমপ্লিট হবে না। ঠিক এরকম কনজাংশনকে আমরা কোরিলেটিভ কনজাংশন বলবো। মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোরিলেটিভ কনজাংশন জেনে রাখো, নট অনলি বাট অলসো, রেদার দেন, আইদার অর, নেইদার নর, সো দ্যাট, বোথ অ্যান্ড, হার্ডলি হোয়েন, স্কেয়ারলি হোয়েন, নো সোনার হ্যাড দেন, অ্যাজ, সো অ্যাজ ইত্যাদি। মনে রাখবে এই কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় বসবে, জোড়া ছাড়া কখনো বসবে না। ইন্টারজেকশন, যার অর্থ বিস্ময়সূচক অব্যয়, যে ওয়ার্ড দ্বারা আকস্মিক আনন্দ, বেদনা, আবেগ, ঘৃণা, উচ্ছ্বাস, বিস্ময় প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, এখানে যে আমি হুররা বললাম শুরুতে, এটা হলো ইন্টারজেকশন বা বিস্ময়সূচক অব্যয়। তেমনি ভাবে এলাস, হিজ ফাদার ইজ নো মোর, এখানে যে এলাস বললাম এই এলাসটা হলো ইন্টারজেকশন। অর্থাৎ ইন্টারজেকশন হলো এরকম শব্দ যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, বেদনা, উচ্ছ্বাস প্রকাশ পাবে তাকে আমরা ইন্টারজেকশন শব্দ বলবো। এখানে খেয়াল করো, যেমন হুররা এটা দ্বারা কিন্তু আনন্দ বোঝাচ্ছে, এলাস দ্বারা দুঃখ বোঝাচ্ছে, আহ, ও, হোয়াট এগুলো দ্বারা কোন একটা অনুভূতি বোঝাচ্ছে, ফাই তিরস্কার বা সিসি বোঝায়। তোমরা কি একটি বিষয় খেয়াল করেছো, এখানে কিন্তু ইন্টারজেকশন হলো একটি শব্দ, আমি এখানে যতগুলো শব্দ উচ্চারণ করলাম সবগুলো কিন্তু একটি শব্দ, আলাদা আলাদা শব্দ, আলাদা আলাদা অনুভূতি বোঝানোর জন্য আলাদা আলাদা বাক্যের মধ্যে বাক্যের শুরুতে ব্যবহার হয়। এরপরে একটি বিস্ময়সূচক চিহ্ন দেওয়া থাকে। কোন শব্দ সমষ্টি বা ফ্রেজ আকস্মিকভাবে আবেগ, অনুভূতি প্রকাশ করলে তাকে ইন্টারজেকশনের ন্যায় ইন্টারজেকশন ফ্রেজ বা শব্দগুচ্ছ বলে। যেমন গুড গ্রাসিয়াস, ফর শেম, ওয়েল ডান, গুড হ্যাভেন, ফর গডস সেক ইত্যাদি। এখন অনেকের মনের মধ্যে একটি প্রশ্ন জাগতে পারে, ইন্টারজেকশন এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে তাহলে পার্থক্য কি? মনে রাখবে ইন্টারজেকশন হলো একটি ওয়ার্ড বা শব্দ যা পার্টস অফ স্পিচ, যেমন ওয়াও, ফাই, হুররা এগুলো হলো একটি শব্দ। যখন একটি শব্দ কোনো বাক্যের শুরুতে বসবে এরপরে এক্সক্লেমেশন চিহ্ন দেওয়া থাকবে তখন আমরা তাকে বলবো ইন্টারজেকশন। কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে শব্দের মধ্যে বলা আছে সেন্টেন্স, অর্থাৎ এক্সক্লেমেটরি হলো সেন্টেন্স বা বাক্য যে সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক বা চিহ্ন থাকবে। যেমন হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এখানে কিন্তু একটি শব্দের পরে এক্সক্লেমেশন মার্ক দেওয়া নেই, এখানে পুরো একটি সেন্টেন্স বলা হয়েছে, সেন্টেন্সের পরে এক্সক্লেমেশন মার্ক দেওয়া হয়েছে। তেমনিভাবে হাউ বিউটিফুল সিনারি ইট ওয়াজ, এখানেও পুরো একটি সেন্টেন্স বলা হলো, সেন্টেন্সের শেষে এক্সক্লেমেশন মার্ক বসানো হলো। ঠিক এরকম ভাবে যখন একটি শব্দ যেমন ওয়াও, ফাই, হুররা এগুলোর পরে যখন একটি এক্সক্লেমেশন চিহ্ন থাকবে তখন আমরা তাকে বলবো ইন্টারজেকশন। আর যখন একটি পুরো বাক্য থাকবে এরপর এক্সক্লেমেশন মার্ক থাকবে তখন আমরা তাকে বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ আমরা শব্দ বা সেন্টেন্স শুনে বুঝতে পারতেছি শব্দ হলে সেটা হবে ইন্টারজেকশন, আর যদি বাক্য হয় তখন সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স।